Welcome guys, welcome to our new YouTube channel, The Simplified Concepts. আচ্ছা, তো আগে সবাই বলো তো ভালো আছো কিনা এই লকডাউনের মধ্যে? নিচে জানিও কিন্তু কমেন্ট করে বাড়ির সবাই বাকিরা সব ভালো আছো কিনা জানিও, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ফিমেল পার্টটা কি কি হয়, তারপরে ওভিউল ছিল বা ওভারি ছিল, এগুলো স্ট্রাকচার আমরা দেখেছিলাম। তো আমাদের যে আজকের লেকচারটা সেটা কমপ্লিটলি বেসড হবে হচ্ছে এই যে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট। কী করে ওভিউলের স্ট্রাকচারটা ডেভেলপ করছে, কী করে তার ভিতরে এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে, যেটা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এটা এমব্রায়ো স্যাক, ওগুলো কী করে তৈরি হচ্ছে সেসব নিয়ে আজকে আমাদের এই লেকচারটা, ঠিক আছে? তো চলো শুরু করি বেশি দেরি না করে, ঠিক আছে? তো ডায়াগ্রাম দেখাচ্ছি তোমাদেরকে, ওভিউলের ডায়াগ্রামটা একবার মনে করে নাও। তো এটা তোমাদের, এটা হলো আমাদের ওভিউলের স্ট্রাকচার, ঠিক আছে? তো এখন তোমরা একবার দেখে নাও পয়েন্টিংগুলো কি কি হবে, তোমরা নিজেরাও জানো, সেটা নিজেদের থেকে করার চেষ্টা করো, ঠিক আছে? বলো তো এই পয়েন্টটাকে কি বলে? এই যে এখানে প্লেনে যে পয়েন্টটা আছে এটাকে কি বলে? কমেন্টে জানাও। হ্যাঁ, এই যে এই পয়েন্টটাকে কি বলে? এই দণ্ডাকার স্ট্রাকচার তো তোমরা জানো, ফিউনিকাল বলে এই স্টকটাকে, স্টক লাইক স্ট্রাকচার ফিউনিকাল। তো এই ফিউনিকালের সাথে এই ওভিউলের পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট এটাকে কি বলে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? এখনই করো। তো এই যে এটা যেটা, এটা তোমরা জানো কি, এটা হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট বা ভ্রূণাবরণী, এটা ইনার ইন্টেগুমেন্ট, ভেতরে থাকে নিউসেলাস, মাঝখানে থাকে এমব্রায়ো স্যাক। তো আমরা দেখবো এমব্রায়ো স্যাকটা কীভাবে তৈরি হয় সেটাই আমরা দেখছি, ওর জন্য আমি এমব্রায়ো স্যাকটা এখানে ড্র করিনি। এই এন্ডটাকে কি বলে, এই প্রান্তটাকে কি বলে বলো? এই যে যেখানে পোর আছে, ইন্টেগুমেন্ট অ্যাবসেন্ট আছে, পোর প্রেজেন্ট, প্রান্তটাকে কি বলে জানাও কমেন্টে। এই দুটো কোশ্চেন থাকলো তোমাদের। এই ফিউনিকালের সাথে ওভিউলের পয়েন্ট অফ অ্যাটাচমেন্টকে কি বলে, আর যেখানে ইন্টেগুমেন্ট অ্যাবসেন্ট থাকে সেই পয়েন্টটাকে কি বলে? তো এই প্রান্তটা হলো চেলাজা, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে মাইক্রোপাইল, এই এন্ডটাকে বলে মাইক্রোপাইল এন্ড। আর এখানে যে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ফিউনিকালের সাথে সেটা হচ্ছে হাইলাম। তো ভেতরে থাকে হচ্ছে নিউসেলাস বা ভ্রূণপোষক কলা, ঠিক আছে? তো এখন দেখো কিভাবে ফিমেল পার্টটা ডেভেলপ করে, কিভাবে উৎপত্তি হয়। তো কি না কি হয় না, তো এই নিউসেলাস বা ভ্রূণপোষক কলার মধ্যে এই মাইক্রোপাইল এন্ডের দিকে এমন একটা সেল থাকে, মানে এই নিউক্লিয়াসের মধ্যেই অবস্থিত একটা সেল, সেই সেলটা ডিভিশন করার আগে ডেভেলপমেন্ট করতে হয়, যে কোনো সেলকেই ডিভিশন করার আগে ডেভেলপমেন্ট করতে হয়। তো সেই ডেভেলপমেন্টের মাধ্যমে ওই একটা সেল স্পেশালাইজড হয়, বাকি সব সেলের থেকে আলাদা হয়। তো সেই সেলটাকে আমাদের বলা হয়, সেই সেলটাকে কি বলা হয়, সেই সেলটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল সেল, ঠিক আছে? আমি দেখাচ্ছি এখানে ড্র করে। ধরে নাও এই যে এখানে সেলটা আছে, তো এই সেলটাকেই তোমাদের বলা হবে আর্কিস্পোরিয়াল সেল। লিখে দিচ্ছি আমি এখানে, এটা হলো আর্কিস্পোরিয়াল সেল, কেমন? এই যে এটা। এবার কি হয়, এই আর্কিস্পোরিয়াল সেলটা ডিভাইড করবে, কোন ডিভিশন? মাইটোসিস বিভাজন করবে, মাইটোটিক ডিভিশন করবে, ঠিক আছে? তো তোমরা জানো মাইটোটিক ডিভিশনে কি হয়, একটা মাদার সেল থেকে দুটো ডটার সেল তৈরি হয়। কটা? দুটো ডটার সেল তৈরি হয়। আর সেই ডটার সেলগুলোতে ক্রোমোজোম সংখ্যা এই মাদার সেলে যা ছিল তার সমান হয়, অর্থাৎ ক্রোমোজোম নাম্বারের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ মাদার সেলে যদি 2n থাকে
তাহলে ডটার সেলও 2n হবে, আবার মাদার সেল যদি n থাকে ডটার সেলও n হবে। এই আর্কি স্পোরিয়াল সেলটা কি 2n না n? একটু ভেবে তোমরা উত্তর দাও, ভাবো এই আর্কি স্পোরিয়াল সেলটা কি n না 2n? তো এবার দেখো এই আর্কি স্পোরিয়াল সেলটা কোথায় ছিল? এই নিউসেলাসের মধ্যেই ছিল। নিউসেলাস কি মেরিস্টেমেটিক টিস্যু, ক্রমাগত ডিভাইড করতে থাকে। তো মেরিস্টেমেটিক টিস্যু বা নিউসেলাস এটা কোন কোষের অন্তর্গত? দেহকোষের অন্তর্গত নিশ্চয়ই, সোমাটিক সেলের আন্ডারে। তো সোমাটিক সেল কি অলওয়েজ, সোমাটিক সেল বা দেহকোষ কি অলওয়েজ 2n বা ডিপ্লয়েড। এটা হচ্ছে 2n বা ডিপ্লয়েড, কেমন? তো আর্কি স্পোরিয়াল সেলটা 2n। এবার কি হয়, আর্কি স্পোরিয়াল সেলটা মাইটোসিস ডিভিশন করবে। তো মাইটোসিস ডিভিশনে একটা থেকে দুটো সেল তৈরি হয়। তো আমি এখানেই ড্র করে নিচ্ছি, এটা ধরে আর্কি স্পোরিয়াল সেল ছিল, আর্কি স্পোরিয়াল সেল ডিভাইড করে এই দুটো সেল তৈরি করলো, ঠিক আছে? আর্কি স্পোরিয়াল সেলটা ডিভাইড করে এই দুটো সেল তৈরি করলো। এবার এই দুটো সেলের মধ্যে যে সেলটা মাইক্রোপাইল এন্ডের দিকে থাকে, এই মাইক্রোপাইল এন্ডের দিকে যে সেলটা থাকে সেই সেলটাকে বলা হয় প্রাইমারি প্যারাইটাল সেল, পিপিসি, প্রাইমারি প্যারাইটাল সেল। হ্যাঁ ঠিক ভাবছো, এই সেম স্ট্রাকচার মেল গ্যামেটের ক্ষেত্রে, মেল গ্যামেটোফাইটের ক্ষেত্রেও ছিল, ডেভেলপমেন্টেও ছিল। তো এই নিচের এই যেটা মাইক্রোপাইল এন্ডের দিকে থাকে সেটাকে বলা হয় পিপিসি, প্রাইমারি প্যারাইটাল সেল। ওকে, আর যে সেলটা চ্যালাজাল এন্ডের দিকে থাকে, মানে চ্যালাজার থেকে অবভিয়াসলি দূরে আছে কিন্তু এর ফেসটা মানে যেহেতু সামনের সেলটা মানে এটা তো এই মাইক্রোপাইলের দিকে ছিল এই সামনের সেলটা, তো এই সেলটার ফেস বা দশা থাকে, অভিমুখ থাকে চ্যালাজার দিকে। তো যে সেলটা চ্যালাজাল এন্ডের দিকে থাকে সেই সেলটাকে বলা হয় তোমার প্রাইমারি স্পোরোজেনাস সেল। ওকে, সেই সেলটাকে বলা হয় প্রাইমারি স্পোরোজেনাস সেল। তো এটা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল, পিএসসি। ওকে, তো এখন দেখো এদের কাজ কি একটুখানি বলে নিই, ছোটই আছে, অল্প আছে। তো এই পিপিসি বা প্রাইমারি প্যারাইটাল সেল যেটা আছে এটা কি করে, এটা ফার্দার আরো ডিভাইড করে ডিভাইড করে 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 এটা তৈরি করে তোমার, এটা হচ্ছে নিউসেলাসের মধ্যে অ্যাড হয়ে যায়। অর্থাৎ নিউসেলাসের মধ্যে এই বিভাজনের ফলে যে কোষগুলো তৈরি হয় সেটা নিউসেলাসের মধ্যে চলে যায়, আর অর্থাৎ নিউসেলাসের বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে? এবার এই যে প্রাইমারি স্পোরোজেনাস সেল যেটা আছে, এই প্রাইমারি স্পোরোজেনাস সেলের কাজ কি? এই প্রাইমারি স্পোরোজেনাস সেলটা হচ্ছে ফার্দার ডিভাইড করে মিওসিস বিভাজনে যায়। তো কোনো বিভাজনে যাওয়ার আগে সেলটাকে ডেভেলপমেন্ট করতে হয়, তার সাইটোপ্লাজমের পরিমাণটা বাড়াতে হয়। তো প্রথমে এই প্রাইমারি স্পোরোজেনাস সেলটা ডেভেলপমেন্টে যাবে। ডেভেলপমেন্টে গিয়ে এই সেলটা কি তৈরি করে, ডেভেলপমেন্টে গিয়ে এই সেলটা তৈরি করে তোমার হচ্ছে মাইক্রোস্পোর, সরি মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল তৈরি করে এই সেলটা ডেভেলপমেন্টে গিয়ে, ঠিক আছে? স্পোরোজেনাস সেল এই সেলটা ডেভেলপমেন্ট করে তৈরি করলো মাইক্রোস্পোর মাদার সেল, ঠিক আছে? এই মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করলো। এবার কি হয়, ওই মাইক্রোস্পোর মাদার সেল যেটা আছে সেই সেলটা মিওসিস বিভাজনে যাবে, মিওসিস বিভাজনে, ঠিক আছে? তো মিওসিস বিভাজনে জানো তোমরা কি হয়, তো এটা কি, এটা 2n ছিল যেহেতু আর্কি স্পোরিয়াল সেল থেকে তৈরি হয়, এটাও 2n, তো এমএমসিও 2n। তো এই সেলটা মাইটোসিস সরি মিওসিস বিভাজনে যাবে। আর মিওসিস বিভাজন কি বলো তোমরা, হ্রাস বিভাজন, ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, একটা মাদার সেল থেকে 4টা ডটার সেল তৈরি হয়। তো একটা একটা আছে মাদার মেগাস্পোর মাদার সেল, এখান থেকে 4টা ডটার সেল তৈরি হবে, আর সেই ডটার সেলগুলোকে বলা হয় মেগাস্পোর, ঠিক আছে? আর এটা হবে হ্যাপ্লয়েড প্রকৃতির, কেমন? 4টা ডিভিশনের পরে 4টা তৈরি হবে। আর এই 4টা যে আছে এরা থাকে হচ্ছে লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে থাকে, মানে একটার পর আরেকটা থাকে। আমি সেটাই এখানে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম থাকে অ্যারেঞ্জমেন্টে। তো এই যে পরপর 4টা থাকবে, এই 4টা সেল পরপর থাকে, প্রত্যেকটাই হ্যাপ্লয়েড। এবার কি হয়, মোস্ট অফ দ্য অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এই 4টা সেলের মধ্যে যে 3টে সেল মাইক্রোপাইল এন্ডের দিকে আছে, মানে এটা এটা আর এটা, এই 3টে সেল ডিজেনারেট করে যায়, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এই 3টে সেল, ঠিক আছে? একমাত্র যে সেলটা চ্যালাজাল এন্ডের দিকে থাকে সেই সেলটাই ফাংশনাল মেগাস্পোর হিসেবে কাজ করে। মানে 4টাই তো মেগাস্পোর, তার মধ্যে 3টা ডিজেনারেট করে যাচ্ছে, এই একটা যেটা চ্যালাজাল এন্ডের দিকে থাকে সেটা কাজ করে হচ্ছে ফাংশনাল মেগাস্পোর রূপে কাজ করে চ্যালাজাল এন্ডের দিকে। আবার এর ব্যতিক্রমও আছে, যেমন তোমরা দেখবে ব্যালেনোফোরা একটা প্ল্যান্ট আছে, ব্যালেনোফোরা প্ল্যান্টের ক্ষেত্রে যে 3টে তোমার চ্যালাজাল এন্ডের দিকে থাকে, মানে এটা এটা আর এটা, এই উপরের 3টে যেটা,
সেই তিনটে ডিজেনারেট করে যায়, যেটা মাইক্রোপাইল এন্ডের দিকে থাকে সেটা একমাত্র ফাংশনাল মেগাস্পোর রূপে কাজ করে, ঠিক আছে। আর আরেকটা প্ল্যান্ট আছে, নামটা ঠিক মনে পড়ছে না, 1 মিনিট দাঁড়াও একটু বলছি প্ল্যান্টটা। হ্যাঁ, ক্যাশুইনা প্ল্যান্টের ক্ষেত্রে চারটা যে মেগাস্পোর আছে, এই চারটা মেগাস্পোরই ফাংশনাল মেগাস্পোর রূপে কাজ করে। কেমন? এই চারটা মেগাস্পোরই ফাংশনাল মেগাস্পোর রূপে কাজ করে। তো আমরা জেনারেলি যেটা হয় সেটা নিয়ে দেখছি, এই উপরেরটা ফাংশনাল মেগাস্পোর রূপে কাজ করে। তো এবার এটাতে কিরকম করে কিভাবে ডিভিশন হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই যে ওই ফাংশনাল মেগাস্পোরটা আছে এখানে, এটা ধরো ওর একটা নিউক্লিয়াস, এখানে সাইটোপ্লাজম, এটা ফাংশনাল মেগাস্পোরটা। এবার কি হয়, এই যে ফাংশনাল মেগাস্পোর যে আছে এর ডিভিশন হবে কটা, তিনটে ডিভিশন হবে। কি ডিভিশন? মাইটোটিক ডিভিশন, মাইটোসিস বিভাজন হবে তিনটে। কিন্তু এই মাইটোসিস যে ডিভিশনটা হবে এর একটা স্পেশালিটি আছে। এই মাইটোসিস ডিভিশনে কি হয়, তোমার ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, কিন্তু কোনো সাইটোপ্লাজমের বিভাজন হয় না। অর্থাৎ ক্যারিওকাইনেসিস হয় কিন্তু সাইটোকাইনেসিস হয় না। দ্যাট মিনস ক্যারিওকাইনেসিস ডাজ নট ফলোড বাই সাইটোকাইনেসিস, ঠিক আছে। তো এর ফলে কি হবে, একটা কোষের মধ্যে যদি ক্রমাগত নিউক্লিয়াসের বিভাজন হয়, কোনো সাইটোপ্লাজমের বিভাজন না হয়, তার মানে ওই কোষটার মধ্যে ক্রমাগত নিউক্লিয়াসের সংখ্যাটা বৃদ্ধি হতে থাকবে। তো এরকম অবস্থায় একটা কোষকে, প্লান্ট সেলের ক্ষেত্রে সেই কোষটাকে বলা হয় সিনোসাইটিয়াম, ঠিক আছে, সিনোসাইটিয়াম সেই কোষটাকে বলা হয়। আর এটাই যদি অ্যানিমেল সেলের ক্ষেত্রে দেখা যায়, সেই অ্যানিমেল সেলের ক্ষেত্রে সেই কোষটাকে বলা হবে সিনোসাইট, ওকে, সিনোসাইট। তো এবার দেখো, এই ফাংশনাল মেগাস্পোরটার উপরে তোমার তিনটে মাইটোসিস বিভাজন হবে, আর যেটা শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজন হবে, সাইটোপ্লাজমের কোনো বিভাজন হবে না। তো প্রথমে একটা ছিল, এই একটা থেকে দুটা হয়, একটা নিউক্লিয়াসে প্রথম মাইটোসিস ডিভিশন হলো, দুটা হলো। তো আমি এখানে দেখাচ্ছি, এই দেখো তোমরা, ধরো প্রথমে এই একটা ছিল, ঠিক আছে, ফাংশনাল, এটা হচ্ছে ফাংশনাল মেগাস্পোর, এর ফার্স্ট ডিভিশন হলো মাইটোসিস ডিভিশন। তো একটা মাইটোসিস ডিভিশনে কি হয়, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। তো এই একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হলো, ঠিক আছে। এবার সেকেন্ড মাইটোসিস ডিভিশনে কি হবে, এবার সেকেন্ড মাইটোসিস ডিভিশনে এটার থেকে দুটো হবে, এটার থেকে দুটো হবে, এটা হচ্ছে সেকেন্ড, ওকে, হলো সেকেন্ডে এটা আসছে। এবার তাহলে এখানে দুটার থেকে চারটা হলো। এবার থার্ড মাইটোটিক ডিভিশনে কি হবে, এই চারটাই আবার মাইটোসিস করবে। চারটার থেকে কটা হবে, আটটা। দেখে নাও একবার, চারটার থেকে আটটা হচ্ছে, ঠিক আছে, চারটার থেকে আটটা। তো এখানেও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ চারটার থেকে আটটা হচ্ছে। তো এবার এই একটা সেলের মধ্যে আটটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এবার এই যে নিউক্লিয়াসগুলো আছে, এই নিউক্লিয়াসগুলো একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট ফলো করবে, ঠিক আছে, একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট ফলো করবে। যখন এই আটটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে আর প্রপার অ্যারেঞ্জমেন্ট তৈরি করবে, তখন সেই ফাংশনাল মেগাস্পোরটাকে আমরা বলবো, সেই ফাংশনাল মেগাস্পোরটাকে আমরা বলি এমব্রায়ো স্যাক, ঠিক আছে, এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। সেটা এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে কিরকম থাকে, সেই এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলীটা কিরকম থাকে, দেখে নাও। তো আটটা নিউক্লিয়াসের মধ্যে তিনটে নিউক্লিয়াস থাকে চ্যালাজাল এন্ডের দিকে, তিনটে নিউক্লিয়াস থাকে মাইক্রোপাইল এন্ডের দিকে, আর দুটো নিউক্লিয়াস থাকে মাঝখানে, ঠিক আছে। এবার কি হয়, এই নিউক্লিয়াসগুলো যখন অবস্থান করে তাদের জায়গায়, তখন তারা তাদের আশেপাশের কিছুটা সাইটোপ্লাজম নিজের আন্ডারে করে নেয়, মানে ওই সাইটোপ্লাজমটা তাদের নিজের হয়ে যায়। তো তো এখন দেখো, একটা নিউক্লিয়াস আছে, তার কিছুটা সাইটোপ্লাজম আছে, তো আমরা এটাকে একটা সেল হিসেবে ধরতে পারি, প্রত্যেকটা একটা সেলের মতন কাজ করে। তো
দেখো যেহেতু তিনটা নিউক্লিয়াসের দিকে আর তাদের সাইটোপ্লাজমগুলো তারা নিজেরা নিয়ে নেয়, তো আমরা বলতেই পারি এই চ্যালাজাল এন্ডের দিকে থাকে হচ্ছে তিনটে সেল বা তিনটে নিউক্লিয়াস। এই চ্যালাজাল এন্ডের দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষসমূহ। তাদেরকে বলা হয় কি অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষসমূহ। অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষসমূহ, ঠিক আছে। এবার দুটো কি বললাম মাঝখানে থাকে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস কি করে একসাথে ফিউজ হয়ে যায়, একত্রিত হয়ে যায় দুটো নিউক্লিয়াস। এই তাহলে এইখানে যে তৈরি করছে, তাহলে একটা সেলের মধ্যেই দুটো নিউক্লিয়াস হয়ে যায় এখানে, এদেরকে বলা হয় সেন্ট্রাল সেল, এদেরকে বলা হয় সেন্ট্রাল সেল, ঠিক আছে। আর বাকি যে তিনটা থাকলো সেই তিনটার মধ্যে তিনটা থাকে মাইক্রোপাইলেন্টের দিকে। তো দেখে নাও একবার কিরকম থাকে। তো এখানে কি করে জেনারেলি নিচে দুটো থাকে, তার উপরে একটা থাকে। তো এই নিচের দুটোকে বলা হয় সাইনারজিড বা সহকারী কোষসমূহ। কি বলে? সাইনারজিড। এদেরকে বলা হয় সাইনারজিড। আর তার উপরে যেটা থাকে এটা হচ্ছে মেন সেল, যেটা অর্থাৎ এটাই হলো ফিমেল গ্যামেট। এই যে এটাই হলো ফিমেল গ্যামেট বা উসফিয়ার। কি বলা হয়? উসফিয়ার। এটাকেই বলা হয় উসফিয়ার বা ফিমেল গ্যামেট বা এগ, ঠিক আছে। উসফিয়ার বা ফিমেল গ্যামেট বা এগ এটাকে বলা হয়। তো এইভাবে দেখলে এবার এই গোটা স্ট্রাকচারটাকে বলা হয় এমব্রায়োসাইট। এই যে এই গোটা এমব্রায়োস থেকে ভ্রূণস্থলী, এটা তো তোমাদের ওভিউল গেল। এবার দেখো এই যে প্রত্যেকটা সেল তৈরি হয়েছে, এদের কিছু কিছু ফাংশন থাকে, সেগুলো একটুখানি বলে নিই আমি। তো এই যে সাইনারজিড যে আছে, এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে দুটো, জেনারেলি দুটো ফাংশন। প্রথমটা হচ্ছে এই যে উসফিয়ারকে নিউট্রিশন দেওয়া, পুষ্টিদ্রব্য প্রদান করা উসফিয়ারকে। আর এই তোমরাই দেখবে এই সাইনারজিডের মধ্যেই কিছু একটা স্ট্রাকচার থাকে, ফিঙ্গার লাইক প্রজেকশন, হাতের আঙ্গুলের ন্যায় কিছু স্ট্রাকচার থাকে, বর্ধিত অংশ থাকে, সেগুলোকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। কি বলে সেগুলোকে? ফিলিফর্ম অ্যাপারেটাস। ওকে, দেখে নাও এই যে এখানে হাতের আঙ্গুলের ন্যায় কিছু প্রজেকশন থাকে, সেগুলোকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। আমি এখানে লিখছি ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ফিঙ্গার লাইক প্রজেকশনগুলোকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। কেমন? এই ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ কি? এই সাইনারজিডকে এই যে এমব্রায়োসাইকের যে ওয়াল আছে তার সাথে যুক্ত করে রাখা, তাদেরকে ধরে রাখা এই ওয়ালের সাথে, এমব্রায়োসাইকের ওয়ালের সাথে। আরেকটা সাইনারজিডের যে মেইন কাজ হলো, যখন পোলিন টিউব এই ওভিউলে ঢুকে বা পরাগনালী যখন ওভিউলের মধ্যে প্রবেশ করে, দেখো পরাগনালী কিন্তু ওভিউলে যে কোনো দিক থেকে প্রবেশ করতে পারে, মাইক্রোপাইলেন্ট দিয়ে প্রবেশ করতে পারে, ইন্টেগুমেন্ট ভেদ করে প্রবেশ করতে পারে, বা চ্যালাজাল এন্ড দিয়ে প্রবেশ করতে পারে ওভিউলের মধ্যে। কিন্তু এই এমব্রায়োস্যাকের মধ্যে যখন প্রবেশ করবে, সব সময় এই, আমি কিন্তু এমব্রায়োস্যাক বলছি, ওভিউল বলছি না কিন্তু এখন, এই এমব্রায়োস্যাকের মধ্যে অলওয়েজ অলওয়েজ পোলেন টিউবটা প্রবেশ করবে এই মাইক্রোপাইলেন দিয়ে, মানে এই সাইনারজিড ভেদ করে। কেন? কারণ সাইনারজিড এমন কিছু কেমিক্যাল সিক্রেট করে যেগুলো ওই পোলেন টিউবকে গাইড করে কোন দিক দিয়ে প্রবেশ করতে হবে। তো পোলেন টিউবকে এই গাইড করা হচ্ছে সাইনারজিডের আরেকটা মেন কাজ, ঠিক আছে। আর এই উসফিয়ার তো জানো কাজ কি? ফার্টিলাইজেশনে হেল্প করা, ফিমেল গ্যামেট রূপে কাজ হয় এটা। এই সেন্ট্রাল সেল যে আছে, এটার এটা কি করে? এটা ফিউচারে গিয়ে তোমার এন্ডোস্পার্ম তৈরি করে, যেটা এই ফিউচারে যখন এমব্রায়ো ফর্ম হবে তখন তাকে খাদ্যদ্রব্য সরবরাহ করবে, ঠিক আছে। তো এটা কি করে এন্ডোস্পার্ম তৈরি করে? এটা তো দেখো, এটা কি হলো, দুটো নিউক্লিয়াস একসাথে আছে, তার মানে 2n। তো মেল গ্যামেট কটা হয়? দুটো তৈরি হয়, একটা এই উসফিয়ারের সাথে যুক্ত হয়, আরেকটা যে মেল গ্যামেট থাকে সেটা এই সেন্ট্রাল সেলের সাথে যুক্ত হয় বা ডেফিনিটিভ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে 3n অর্থাৎ মানে ট্রিপ্লয়েড 3n একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাই হলো এন্ডোস্পার্ম, যা
ভবিষ্যতে এমব্রায়োকে খাবার প্রদান করবে, পুষ্টিদ্রব্য সরবরাহ করবে। আর এই অ্যান্টিপোডাল সেল যেটা আছে, প্রতিবাদক কোষসমূহ, এদের কাজ কি? এরা হচ্ছে নিউক্লিয়াস থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে এই সেন্ট্রাল সেলকে প্রোভাইড করে, আবার অনেক সময় উৎফিয়ারকেও প্রদান করে। ঠিক আছে, তো এটা এদের কাজ গেল। এবার একটা জিনিস মনে রেখো, এই যে প্রত্যেকটা যে সেল আছে, এরা প্রত্যেকের সাথে কানেক্টেড। কি দিয়ে কানেক্টেড? সেটা হলো প্লাজমোডেসমাটা দিয়ে এরা কানেক্টেড থাকে। তো তোমরা এটা সেল চ্যাপ্টারে দেখবে, তোমাদের আরেকজন যে আমাদের যে আরেকজন যে পড়ায় তোমাদেরকে বায়োলজি, সে তোমাদেরকে সেটা ডেসক্রাইব করবে যে প্লাজমোডেসমাটা কি, সেল চ্যাপ্টারে। ঠিক আছে, এখন তো সেখানে অ্যানিমেল কিংডম চলছে, তো সেটা করছো তো তোমরা মন দিয়ে, ওটা কিন্তু করো, খুব ভালো করাচ্ছে। ঠিক আছে, আসলে আমরা সবাই চেষ্টা করছি যে যাতে কিছু হেল্প করা যায় তোমাদেরকে এই লকডাউনের মধ্যে। জানো তো, ডিস্টেন্স হিসেবে পড়া হচ্ছে, কোনো ব্যাচ স্যাররাও করাতে পারছেন না, তো অনলাইন বেসিসই হচ্ছে এখন সব কিছু। তো এটা হলো এদের কাজ গেল। ঠিক আছে, নেক্সট সেশনে আমি তোমাদেরকে বলবো কি করে ফার্টিলাইজেশনের টোটাল প্রসেসটা হয়, কি করে ফার্টিলাইজেশন হয়, আরও অনেক কিছু জানতে পারবে নেক্সট সেশনে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে অ্যাট হোম, কিপ সেফ, কেমন? তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ঠিক আছে, বাই। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল দ্য সিম্পলিফাইড কনসেপ্টস। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কি করে ফিমেল গ্যামেট তৈরি হয়, বা ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট কী করে হচ্ছে, কী করে সেখান থেকে ফিমেল গ্যামেটোফাইটটা ধীরে ধীরে ডেভেলপ করছে, গ্যামেটটা ধীরে ধীরে ডেভেলপ করছে। তো আমরা এখনও পর্যন্ত কী কী দেখেছি? মেল পার্টটা গোটাটা দেখেছি, ফিমেল পার্টটা গোটাটা দেখেছি। তো এরপরে তোমাদের বই অনুযায়ী টপিক থাকে হচ্ছে পলিনেশন বা পরাগযোগ। সেটা আমরা পরে দেখছি, যেহেতু তোমরা এখনই ফিমেল আর মেল পার্টটা দেখলে, তাই এখন আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। ওকে, ফার্টিলাইজেশন বা নিষেক। আর অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে, এই যে ফার্টিলাইজেশন বা নিষেক যেটা আছে, এটা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন, যেহেতু দুবার ফার্টিলাইজেশন হয়, দুবার মেল গ্যামেট আলাদা আলাদা স্ট্রাকচারের সাথে ফিউজ করে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে, এটা ডাবল ফার্টিলাইজেশন। জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু না, হয় না এটা। তো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি হয়? এটা ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। দ্বিনিষেক। তো এটাকে আমরা কিছু পার্টে ডিভাইড করে নেবো। আমি তো 3টে পার্টে তোমাদেরকে এটা পড়াবো। তো সেই 3টে পার্ট কি কি? ফার্স্ট পার্ট যেটা আছে, ফার্স্ট পার্টে কী হয়, এই যে পোলেন গ্রেন বা পরাগ রেণু যেটা আছে, সেটা তোমার গর্ভমুণ্ড অর্থাৎ স্টিগমার উপরে গিয়ে পড়বে আর জার্মিনেট করবে। তো ফার্স্টে হচ্ছে germination of pollen grain upon stigma। তো পরাগরেণুটা গর্ভমুণ্ডের ওপরে এসে পড়বে আর জার্মিনেট করবে। তো এবার এখানে তোমরা একটা মেন যে প্রসেস হয় সেটা দেখবে, যে সেই প্রসেসটাকে বলা হয় পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, কি নাম? পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। এখানে মেন হয় হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। তো এবার এটা দেখি পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনটা কি। এবার দেখবে
একই ফুলের ক্ষেত্রে তো একটা মাত্র ফুলে যদি মেল পার্ট আর ফিমেল পার্ট থাকে, তাহলে তো সেটার সাথে সেটার যে মেল পার্টের যে পরাগরেণুগুলো সেটা গর্ভমুণ্ডে এসে পড়বে, অন্য কোনো ফুলেরটা নাও পড়তে পারে যদি সেই ফুলটা বন্ধ অবস্থায় থাকে। কিন্তু এবার দেখো অন্য ফুলের ক্ষেত্রে, ধরো ইউনিসেক্স ফ্লাওয়ারের ক্ষেত্রে, মানে একটাই মাত্র তার কাছে হয় মেল পার্ট থাকবে না হয় ফিমেল পার্ট থাকবে। তো সেই সব ফুলের ক্ষেত্রে কি হয়, এটা তো নেসেসারি না যে যেই স্পিসিসের ফুল সেই সেম স্পিসিসের পরাগরেণু গর্ভমুণ্ডের উপরে এসে পড়বে, অন্য ফুলেরও তো পড়তে পারে। তো তাদের ক্ষেত্রে তো আর জার্মিনেশনটা হবে না। তো কী হয়, জার্মিনেশন কখন হয়, যখন সেম স্পিসিসের পোলেন গ্রেন বা পরাগরেণু যেটা আছে সেটা গর্ভমুণ্ডের উপরে এসে পড়ে বা স্টিগমার উপরে এসে পড়ে। তো কিভাবে বোঝে সেটা যে ওই একই প্রজাতির? তো সেখানে কিছু রিয়াকশন হয়, এই পোলেন গ্রেইনের সাথে গর্ভমুণ্ড বা স্টিগমার কিছু কেমিক্যাল রিয়াকশন হয়। তো সেই রিয়াকশনটা হলো কি গিয়ে, সেই রিয়াকশনটা হলো তোমার কম্পেটেবল ইনকম্পিটেবল রিয়াকশন। তো এখানে এর মাধ্যমে এবার এই রিয়াকশনটা যদি সাকসেসফুলি কমপ্লিট হয়, তাহলেই গর্ভমুণ্ড বা স্টিগমার থেকে ওয়াটার আর নিউট্রিটেটিভ সাবস্টেন্স যেগুলো আছে, পুষ্টি যেগুলো আছে, পুষ্টিদ্রব্য, সেগুলো পোলেন গ্রেইন ইউজ করতে পারবে আর পোলেন টিউব ফর্ম করতে পারবে। ঠিক আছে? তো যদি এই পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়, তাহলেই পোলেন টিউব ফর্মেশন হবে আর পোলেন গ্রেইনটা জার্মিনেট করবে। এবার দেখব যে এই যে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন যেটা কতক্ষণ ধরে হয়, কখন বুঝবো যে এই পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনটা শুরু হয়েছে। তো এই পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনটা কখন শুরু হয় সেটা এখন দেখি আসো। তো যখন ওই পরাগরেণু যেটা আছে সেটা গর্ভমুণ্ডের উপর এসে পড়ে, তো অ্যাট দ্যাট টাইম, মানে ধরো এটা গর্ভমুণ্ড আছে, এটা গর্ভমুণ্ড, এটা গেল গর্ভদণ্ড। এবার ধরে নাও এগুলো হচ্ছে তোমার পোলেন গ্রেইনস বা পরাগরেণু। এগুলো হচ্ছে তোমার পরাগরেণু। তো এবার এই পরাগরেণুটা গর্ভমুণ্ডের উপরে এসে পড়লো। এবার এই যখন এই যে এটা এটার উপরে এসে পড়ছে, তখন আমরা বুঝবো যে এই পোলেন পিস্টিল ইন্টারাকশনটা শুরু হয়ে গেছে। মানে এর সাথে এই পরাগরেণুর সাথে এই গর্ভমুণ্ডের, অর্থাৎ পোলেন গ্রেইনের সাথে এই যে স্টিগমা আছে তার ইনকম্পিটেবল রিয়াকশন শুরু হয়ে গেছে। আর কখন বুঝবো যেটা শেষ হয়ে যায়, যদি এই রিয়াকশনটা সাকসেসফুলি হওয়ার পরে এর মধ্যে দিয়ে পোলেন টিউব ফর্মেশন হয়, আর পোলেন টিউবটা এই গর্ভদণ্ড বা স্টাইলের মধ্যে দিয়ে যেতে যেতে যখন ওভারিতে পৌঁছায় বা ওভিউলের কাছে পৌঁছায়, যখন ওর কাছে পৌঁছে যায়, ওভিউলের কাছে পৌঁছায়, তখন আমরা বুঝবো যে এই রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পোলেন পিস্টিল রিয়াকশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো পোলেন পিস্টিল রিয়াকশনের তাৎপর্য কি, অন্যান্য কোনো স্পিসিসের বা যে কোনো স্পিসিসের সাথে যে কোনো স্পিসিসের পোলেন গ্রেইন বা মেল পার্টটা এসে ফিউজ করতে পারে না, সেম স্পিসিসের হলেই তবেই এই পোলেন পিস্টিল রিয়াকশনটা কম্পেটেবল হবে, অর্থাৎ সাকসেসফুলি কমপ্লিট হবে, আর তারপরে পোলেন টিউব ফর্ম হবে। তো ধরে নাও এটা
এই গর্ভমণ্ডলটার সাথে এই যে পোলের পরাগরেণু যেটা আছে এটা সেম স্পিসিসের, তাই পোলেন টিউব ফর্ম হয়েছে। এবার এই দুটা সেম স্পিসিসের না, তাই এখানে কোনো পোলেন টিউব ফর্ম হয়নি। এর ক্ষেত্রেও হয়নি, এর ক্ষেত্রেও এটা সেম স্পিসিসের না, তাই কোনো পোলেন টিউব ফর্ম হয়নি। এটা একই স্পিসিসের, তাই এখানে পোলেন টিউব ফর্ম হয়ে গেছে। ঠিক আছে, তো এটা তো গেল আমাদের প্রথমটা, যে পোলেন পিস্টিল ইন্টারাকশন বা জার্মিনেশন অফ পোলেন গ্রেইন। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, তোমরা আমাকে দেখে বলবে যে একটা পদ্ম ফুলের বা লোটাসের ক্ষেত্রে তার পরাগ রেণুটা গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ার কত বছর টাইম গেলেও সেটা তখনও অ্যাক্টিভেট থাকে অথবা ভায়াবল থাকে, মানে পোলেন টিউব ফর্মেশন হতে পারে ওই পরাগ রেণুটার থেকে কতটা ডিউরেশন গেলে, অর্থাৎ ভায়াবিলিটিটা আমি জানতে চাচ্ছি কতদিনের ভায়াবিলিটি আছে একটা পদ্ম ফুলের বা লোটাসের। এটা তোমরা কমেন্টে অ্যান্সার দেবে, কেমন? তো এখন সেকেন্ড যে স্টেপ, সেকেন্ড স্টেপটা কি? প্রথমে তো জার্মিনেশন হয়ে গেল ওখানে, এবার সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের পোলেন টিউবটা স্টাইলের মধ্যে দিয়ে যাওয়া। স্টাইলের মধ্যে দিয়ে কিভাবে যায় বা কি কি ফাংশন হয় ওর ওখানে, সেটাই। স্টাইল মানে গর্ভদণ্ড। তো এবার ধরে নাও এটা হচ্ছে স্টাইল পার্ট। এবার স্টাইলটা কি হয়, কখনো কখনো স্টাইলটা হলো স্টাইল থাকে, অর্থাৎ ফাঁপা, মানে ধরো এই সাইডে টিস্যু থাকলো, এই মাঝখানটা ফাঁপা পুরোটা, মানে এই সাইডে টিস্যু, এই সাইডে টিস্যু, মাঝখানটা পুরোটা ফাঁকা। আর আরেক ধরনের হয় পুরোটাই ভর্তি, পুরোটাই ভর্তি, এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে স্টাইল পুরোটাই ভর্তি, আর এটা হচ্ছে স্টিগমা। স্টিগমা। এবার কি হয়, এই যে পোলেন টিউবটাতে স্টাইলের মধ্যে দিয়ে আসবে, হলো যখন হবে, হলো অর্থাৎ এই মাঝখানে এই একটা গ্যাপ থাকবে। তো গ্যাপ থাকলে কি পোলেন, এই গ্যাপের পোলেন টিউবটা যেটা হবে বা পরাগ, পোলেন টিউবকে কি বলে বাংলায়? পরাগ নালী। তো এই পরাগ নালীটা যখন এর মধ্যে দিয়ে হলো থাকলে তো ইজিলি চলে আসতে পারবে, কিন্তু যখন এটা হলো হবে না, মানে কমপ্লিটলি ফিল্ড হবে, তখন সেটা কিভাবে আসবে? তখন এই যে পোলেন টিউব যেটা আছে, তো তার আসার জন্য তো প্যাসেজ লাগবে, তো সেই প্যাসেজটা ও নিজে ক্রিয়েট করে নেয়। তো ওই পোলেন টিউবটা কি করে, এনজাইম সিক্রিট করে। কি এনজাইম? একটা হচ্ছে পেকটিনেজ, পেকটিনেজ, একটা হচ্ছে পেকটিনেজ, আর সেকেন্ড যেটা সিক্রেট করে সেটা হচ্ছে হাইড্রোলাইজিং এনজাইমস, হাইড্রোলাইজ। সেকেন্ড সিক্রেট করা হচ্ছে হাইড্রোলাইজিং এনজাইম। এদের কাজ কি? এরা হচ্ছে যে এইখানে যে সেলগুলো, এইখানে যে কোষটা আছে, এখানে যে সেলগুলো আছে, টিস্যুটা আছে, এই টিস্যুটাকে ডিজেনারেট করে দেয় যাতে ইজিলি পোলেন টিউবটা এর মধ্যে দিয়ে আসতে পারে। ওকে, তো এবার এখানে পোলেন টিউবটা কি করে বুঝবে যে কোন দিকে যেতে হবে, অর্থাৎ মুভমেন্টটা কি টাইপের মুভমেন্ট হয়? তো এখানে মুভমেন্টটা হয় কেমোট্রপিক মুভমেন্ট, অর্থাৎ কেমিক্যালের উৎসের দিকে চলা, মানে কেমিক্যাল দিয়ে, একটা কেমিক্যাল থাকে যেটা আমি তোমাকে বলছি পরে কি, তো সেই কেমিক্যালটার পথ অনুসরণ করে এই পোলেন টিউবটা চলে। তো এই কেমিক্যালটা কি? এটা হচ্ছে একটা সুগার কমপ্লেক্স। সেই কমপ্লেক্সটার নাম কি? ক্যালসিয়াম বোরন ইনোসিটল কমপ্লেক্স। এই কমপ্লেক্সটার নাম হলো ক্যালসিয়াম বোরন ইনোসিটল কমপ্লেক্স। এই কেমিক্যালটা হচ্ছে কেমোট্রপিক মুভমেন্টে হেল্প করে পোলেন টিউবটাকে ওভারির ওদিকে নিয়ে, ওভারির কাছে নিয়ে যেতে বা ওভিউলের কাছে নিয়ে যেতে। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে এটা চলে আসলো।
আর এই যে পোলেন টিউবটা যখন এর মধ্যে দিয়ে আসছে, তখন পোলেন টিউব যেহেতু নিজে কাজ করছে, ওরও তো কিছু নিউট্রিশন দরকার, তো সে এই স্টাইলের মধ্যে যে আশেপাশে যে সেলগুলো আছে তাদের থেকে নিউট্রিশনটা নিয়ে নেয়। ঠিক আছে, এবার সেকেন্ড পার্ট গেল। এবার থার্ড পার্ট হচ্ছে ওভিউলের ভেতরে কি হয়। তো এবার দেখবো আমরা ওভিউলের ভেতরে কি হয়। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস, একটা পয়েন্ট মাথায় রাখবে তোমরা, এই যে ডাবল ফার্টিলাইজেশন যেটা অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টের ক্ষেত্রে, এটা তো পোলেন টিউব ফর্মেশনের মাধ্যমে হয়। যেহেতু পোলেন টিউব ফর্মেশনের মাধ্যমে ডাবল ফার্টিলাইজেশনটা হয়, তাই এক্ষেত্রে ফার্টিলাইজেশন বা ডাবল ফার্টিলাইজেশনকে বলা হয় সাইফোনোগ্যামি। সাইফোনোগ্যামি এটাকে বলা হয়। ঠিক আছে, তো এবার দেখো এই যে পোলেন টিউব যেটা আছে, এটা ওভিউলের মধ্যে এন্ট্রি কি করে করে, কিভাবে প্রবেশ করে। তো তিনভাবে ঢুকতে পারে এটা ওভিউলের মধ্যে। তো ওভিউলের স্ট্রাকচারটা একবার তোমরা মনে করে নাও। আমি একটা রাফ স্ট্রাকচার ড্র করছি এখানে ওভিউলের। এটা তোমরা জানো কি, এটা হচ্ছে ফিউনিকাল। এই ফিউনিকালটা, এখানে ধরো ওভারির ওয়ালটা এখানে আছে, এখানে ওভারির ওয়াল আছে, তো এই যে ফিউনিকালের সাথে ওভারির ওয়ালের যে অ্যাটাচমেন্ট, এটাকে বলা হয় প্লাসেন্টা। পয়েন্ট অফ অ্যাটাচমেন্টটাকে বলা হয় প্লাসেন্টা। ঠিক আছে, তারপরে এই যে এখানে যেটা আছে, এটা দেখতেছো, এটা হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট, এটা ইনার ইন্টেগুমেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা কি এখানে দেখা যাচ্ছে, নাহলে আমি উপরে ড্র করে দিচ্ছি। এই যে ফিউনিকাল ধরো, এটা এটা ধরো ওভারের ওয়াল, তো এই যে এই পার্টটাকে বলা হয় এই পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ফিউনিকালের, এটা হচ্ছে ফিউনিকাল। তো এই ফিউনিকালের সাথে ওভারির যে ওয়াল আছে সেটা পয়েন্ট অফ অ্যাটাচমেন্টকে বলা হয় প্লাসেন্টা। আর যেখানে ওভিউলের সাথে এটা অ্যাটাচ থাকে, এটা মনে করো ওভিউল, ওভিউলের সাথে যেখানে অ্যাটাচ থাকে সেই পয়েন্ট অফ অ্যাটাচমেন্টটাকে বলা হয় হচ্ছে হাইলাম। তো এই যে এই পয়েন্টটা, যেটা এই পয়েন্টটা হচ্ছে হাইলাম, এটা আউটার ইন্টেগুমেন্ট, এটা ইনার ইন্টেগুমেন্ট। হুম, এটা কি সেন্ট্রাল সেল, দুটো নিউক্লিয়াস থাকে, ডিফিনিটিভ নিউক্লিয়াস। এখানে এই যে এটা একটা সাইনারজিড, এটা একটা সাইনারজিড, আর এখানে থাকে হচ্ছে এগ উপরে। এটা জানো তোমরা, এটা হচ্ছে মাইক্রোপাইল এন্ড, এটা চ্যালাজাল এন্ড। আর এখানে থাকে হচ্ছে অ্যান্টিবোডাল সেল, তিনটে অ্যান্টিবোডাল সেল। এটা হচ্ছে সেন্ট্রাল সেল, ভেতরে দুটো নিউক্লিয়াস থাকে, দুটো নিউক্লিয়াস একসাথে ফিউজ করে যায় একসাথে, এদেরকে বলা হয় ডেফিনিটিভ নিউক্লিয়াস। ওকে, এখানে হচ্ছে নিচে থাকে দুটো সাইনারজিড, আর এখানে হচ্ছে এগ। এই যে ভেতরের এই যে স্ট্রাকচারটা যে আছে, এই স্ট্রাকচারটা, এটাকে বলা হয় হচ্ছে এমব্রায়ো স্যাক। আর ভেতরে এখানে সেল মাস থাকে, এই সেল মাসটাকে বলা হয় হচ্ছে নিউসেলাস। আর এখানে এই যে পোর থাকে, এই পোরটাকে মাইক্রোপাইল, এই এন্ডটাকে চ্যালাজাল এন্ড বলে। এবার এই যে এদিক দিয়ে ধরো পোলেন টিউবটা আসছে, পোলেন টিউবটা তিনভাবে এন্ট্রি করতে পারে। এক, পোলেন টিউবটা ডাইরেক্ট চ্যালাজাল এন্ড দিয়ে এন্ট্রি করলো। ঠিক আছে, সেকেন্ড, পোলেন টিউবটা মাইক্রোপাইল দিয়ে এন্ট্রি করলো ওভিউলের ক্ষেত্রে। কিন্তু দেখো এটা কিন্তু ওভিউলের স্ট্রাকচার, আমরা কিন্তু এমব্রায়ো স্যাকের কথা বলছি না, এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলীর কথা কিন্তু আমরা বলছি না, আমরা ওভিউলটাকে নিয়ে চিন্তা করছি। তো এই পোলেন টিউব যেটা, এটা সেকেন্ড হয় মাইক্রোপাইল এন্ড দিয়ে প্রবেশ করলো, বা থার্ড হয় এটা হচ্ছে ইন্টেগুমেন্ট দিয়ে প্রবেশ করলো, ইন্টেগুমেন্টের যে কোনো পার্ট দিয়ে প্রবেশ করলো। তো যখন এটা হচ্ছে ওভিউলে যখন মাইক্রোপাইল এন্ড দিয়ে যখন প্রবেশ করবে, সেটাকে বলা হয় হচ্ছে পোরোগ্যামি। আর যখন চ্যালাজাল এন্ড দিয়ে যখন প্রবেশ করবে পোলেন টিউবটা, ওভিউলের ক্ষেত্রে যখন চ্যালাজাল এন্ড দিয়ে প্রবেশ করবে, তখন সেটাকে বলা হয় চ্যালাজোগ্যামি। আর যখন এই পোলেন টিউবটা মাইক্রো, এই যে ইন্টেগুমেন্ট দিয়ে প্রবেশ করবে, তখন সেটাকে বলা হয় মেসোগ্যামি। এবার তোমরা
বলবে যে এটা মনে রাখবো কি করে। তো দেখো তোমরা, মাইক্রোপাইল কি, মাইক্রোপাইল হচ্ছে একটা পোর, যেখানে এই যে পোর দেখতে পাচ্ছ তোমরা, ইন্টিগুমেন্ট অ্যাবসেন্ট পোর, তো এই পোরের জন্য এর নাম হচ্ছে পোরোগ্যামি। পোর দিয়ে যখন এন্ট্রি করবে তখন সেটাকে বলা হয় পোরোগ্যামি, বা মাইক্রোপাইল দিয়ে যখন এন্ট্রি করবে। চ্যালাজোগ্যামি তো নামেই আছে, চ্যালাজোগ্যামি বা চ্যালাজা লেন্থ দিয়ে। আর একটা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে মেসোগ্যামি ইন্টেগুমেন্ট দিয়ে। ওকে, আর এটা তো গেল ওভিউলে এন্ট্রি। কিন্তু একটা পোলেন টিউব অলওয়েজ, অলওয়েজ কোনো এক্সেপশন নেই, অলওয়েজ এই যে এমব্রায়ো স্যাক যে আছে, এই এমব্রায়ো স্যাকে এন্ট্রি করে হচ্ছে এই সাইনার্জিডের মধ্যে দিয়ে, অর্থাৎ মাইক্রোবায়োলিয়াম দিয়ে। এটা এবার দেখো, ধরো চ্যালাজোগেমি যদি হয়, চ্যালাজোগেমিতে কি, ধরো এদিক দিয়ে এন্ট্রি করলো পোলেন টিউবটা এদিক দিয়ে এন্ট্রি করে এভাবে বেঁকে যাবে, বেঁকে গিয়ে এদিক দিয়ে ঢুকবে। অলওয়েজ এমব্রায়ো স্যাকে এই সাইনার্জিড দিয়ে এন্ট্রি করে, সাইনার্জিড দিকে থাকে, সেদিক দিয়ে এন্ট্রি করবে, অর্থাৎ মাইক্রোবায়োল দিয়ে এন্ট্রি করবে। যদি মেসোগ্যামি হয়, মেসোগ্যামি হলে ধরো এদিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে ঢুকে বেঁকে যাবে, এদিক দিয়ে এন্ট্রি করবে। আর যদি মাইক্রোপাইল দিয়ে এন্ট্রি করে, অর্থাৎ পরোগ্যামি যদি হয়, তাহলে তো ইজি, এদিক দিয়ে এন্ট্রি করছে, এদিক দিয়ে চলে গেল। ওকে, তো এটা দেখলে কিভাবে এন্ট্রিটা হচ্ছে। এবার যখন এন্ট্রি হয় অলওয়েজ সাইনার্জিড দিয়ে হয়। তো এই ওভিউলে আসার পরে পোলেন টিউবকে ডাইরেকশন কে বলে? পোলেন টিউবকে ডাইরেকশন বলে হচ্ছে সাইনার্জিড। সাইনার্জিড কিছু কেমিক্যাল সিক্রেট করে, যেগুলো পোলেন টিউবকে ডাইরেকশন বলে দেয় যে এই সাইনার্জিডের মধ্যে দিয়ে এন্ট্রি করতে হবে। তো যখন এই পোলেন টিউবটা এদিক দিয়ে এন্ট্রি করে, তখন যে কোনো একটা সাইনার্জিড ডিজেনারেট করে যায়, অর্থাৎ যে দিক দিয়ে হয়, এদিক দিয়ে করলে এই সাইনার্জিডটা নষ্ট হয়ে যাবে, আর এদিক দিয়ে যদি করে এই সাইনার্জিডটা নষ্ট হয়ে যাবে। ওকে, তো তো একটা সাইনার্জিড নষ্ট হয়ে যায়, আরেকটা থাকে। তো এরপরে কি হয়, পোলিন টিউব যখন এন্ট্রি করে, পোলিন টিউবটা এখানে থেমে যায়, এখানে থেমে গিয়ে পোলিন টিউবের যে শুরুর প্রান্তটা সেটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তো তারপরে ওখান থেকে যে মেল গ্যামেটসগুলো যে আছে, সেগুলো এই এমব্রায়ো স্যাকের মধ্যে রিলিজ করে দেয়। এবার দুটো মেল গ্যামেট ছিল, কারণ কি একটা জেনারেটিভ নিউক্লিয়াস ডিভাইড হয়ে দুটো মেল গ্যামেট তৈরি করছিল, আগেই তোমাদেরকে বলেছি। তো এই যে দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট কি করবে, এই যে এখানে যে এগটা যে আছে, এই এগের সাথে একটা নিউক্লিয়াস, একটা মেল গ্যামেট ফিউজ করে যায়। কি হয়, এই যে এখানে ধরো এগ আছে এটা, আর এখানে এটা মেল গ্যামেট। ওকে, এই মেল গ্যামেট দুটো ফিউজ করে যায়, আর ফিউজ করে গিয়ে কি তৈরি করে, এটা ফিউচারে এমব্রায়ো তৈরি করে, এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করে। ওকে, এটা হচ্ছে এগ, আর এটা হচ্ছে তোমার মেল গ্যামেট, একটা মেল গ্যামেট। তো এটা কি এমব্রায়ো তৈরি করে। এখানে যে ফার্টিলাইজেশনটা হচ্ছে, এই ফার্টিলাইজেশনটাকে বলা হয় জেনারেটিভ ফার্টিলাইজেশন। ওকে, জেনারেটিভ ফার্টিলাইজেশন। এবার একটা মেল গ্যামেট তো গেল, এগের সাথে ফিউজ করলো, আরেকটা যে আমাদের মেল গ্যামেট থাকছে, ওটার কাজ কি, ওটা হচ্ছে যে এখানে যে সেন্ট্রাল সেলটা যে আছে, দুটো নিউক্লিয়াস একসাথে ফিউজ করে আছে সেন্ট্রাল সেলের মধ্যে, এই সেন্ট্রাল সেলের সাথে আরেকটা মেল গ্যামেট ফিউজ করে। ওকে, সেন্ট্রাল সেলের সাথে আরেকটা যদি মেল গ্যামেট ফিউজ করে, তাহলে টোটাল কয়টা নিউক্লিয়াস ওখানে একসাথে থাকছে, তিনটে নিউক্লিয়াস। তো সেই সেন্ট্রাল সেলের সাথে আরেকটা মেল গ্যামেট ফিউজ করে তৈরি করে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল। আর এটার যে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল তৈরি করবে, আর এই প্রাইমারি এন্ডোস্পার্ম সেলের যে নিউক্লিয়াস, সেটাকে বলা হয় পেন, অর্থাৎ প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এই পিইসি, পেকের যে তোমার নিউক্লিয়াস, সেটাকে বলা হয় প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, সরি পিইসি, অর্থাৎ প্রাইমারি এন্ডোস্পার্ম সেলের যে নিউক্লিয়াস, সেটাকে বলা হয় প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। তো এটার প্লয়েডই কত হয়, অর্থাৎ এটা কি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? যেহেতু তিনটে নিউক্লিয়াস ফিউজ করছে, তাই এটা হচ্ছে ট্রিপ্লয়েড। ওকে, 3n। আর এখানে যেটা, এটা কি
মেল মেল কি মেল গ্যামেট হ্যাপ্লয়েড, ফিমেল গ্যামেট এগ হ্যাপ্লয়েড, এটা এমব্রায়ো তৈরি করছে একসাথে ফিউজ হয়ে, তো এটা হয়ে যাবে ডিপ্লয়েড। তো দেখতে পাচ্ছ এখানে দুটো দু জায়গায় ফার্টিলাইজেশন হচ্ছে। একটা যখন একটা মেল গ্যামেট ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হয়ে যাবে তখন তৈরি হবে এমব্রায়ো, এটাকে বলা হয় জেনারেটিভ ফার্টিলাইজেশন। আরেকটা যখন এই আরেকটা মেল গ্যামেট যখন ওই সেন্ট্রাল সেল বা ডেফিনেটিভ নিউক্লিয়াসের সাথে ফিউজ করে যায় তখন তৈরি হবে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল বা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, সেটা হবে হচ্ছে ট্রিপ্লয়েড। তো এই ফার্টিলাইজেশনটাকে বলা হয় তোমার ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। যেহেতু দুটো হচ্ছে ফার্টিলাইজেশন তাই এক্ষেত্রে এটাকে বলা হয় তোমার ডাবল ফার্টিলাইজেশন। ওকে, তো আজকে আমরা এটা দেখলাম ডাবল ফার্টিলাইজেশন কি। এরপরে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এই যে এন্ডোস্পার্ম যেটা হচ্ছে এটা হচ্ছে এই ফিউচারে এই যে এমব্রায়ো আছে একে ফুড প্রোভাইড করে। ওকে, যেহেতু প্লয়ি নাম্বার দেখছো 3n অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা বেশি, কাজ করার ক্ষমতাও বেশি হবে, পুষ্টিদ্রব্য বেশি সংগ্রহ করতে পারবে, আর সেটা এই এমব্রায়োকে ফিউচারে জার্মিনেট করার সময় এর যা যা রিকোয়ারমেন্ট, যা যা নিউট্রিশন দরকার সব এমব্রায়ো এই পিইসি অর্থাৎ প্রাইমারি এন্ডোস্পার্ম সেল বা এন্ডোস্পার্ম থেকে নেবে। ওকে, হ্যাঁ একটা ইনফরমেটিভ জিনিস, এই যে ডাবল ফার্টিলাইজেশন এটা ফার্স্ট অ্যাঞ্জিওস্পার্মেই ডিসকভার হয়েছিল, কারণ কি অ্যাঞ্জিওস্পার্মেই একমাত্র এটা হয়। এটা ডিসকভার করেছিলেন সায়েন্টিস্ট নাওয়াসচিন। ওকে, সায়েন্টিস্ট নাওয়াসচিন। হ্যাঁ, তো এই তো গেল আমাদের অ্যাঞ্জিওস্পার্মের ডাবল ফার্টিলাইজেশন। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ডিসক্রাইব করবো পলিনেশন নিয়ে বা পরাগযোগ নিয়ে, কেমন? তো ততদিন বি সেফ, স্টে অ্যাট হোম, ঠিক আছে? ফ্যামিলির সাথে নিজেকে টাইম দাও, সবাইকে টাইম দাও, পড়াশোনার মধ্যে থাকো। তো কেমন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? বাই।